সো আজকে আমরা পাওয়ার সিস্টেম স্টার্ট করব। ওকে, অনেকদিন পর বিটেকদের পাওয়ার সিস্টেম পড়াচ্ছি আমি। মাঝখানে 2 বছর আমি ফিফথ সেমিস্টার পড়াইনি, ওই ফোর্থ সেমিস্টার পর্যন্ত পড়াতাম, দিয়ে আর পড়াতাম না, টাইম হতো না। এখনো আর কি বলবো, যাই হোক, চলো। সো পাওয়ার সিস্টেম, হোয়াট ইজ পাওয়ার সিস্টেম? এনিওয়ান, এনি আইডিয়া অ্যাবাউট পাওয়ার সিস্টেম? ওকে, চলো দেখো, পাওয়ার সিস্টেম deals with concept of generation. তোমরা পাওয়ার জেনারেশন পড়েছো? তোমাদের কোনো পেপার ছিল জেনারেশনের উপরে, কোনো সাবজেক্ট ছিল? ধরো পাওয়ার প্ল্যান্ট বা এরকম কোনো টাইপের কিছু ছিল? পাওয়ার প্ল্যান্টেই ছিল ইকোনমিক জেনারেশন। ইকোনমিক্স অফ জেনারেশন কোন সেমিস্টার? আগে লাস্ট সেমিস্টারে, ফোর্থ? হ্যাঁ স্যার, ফোর্থ সেমিস্টারে ছিল। ওকে, ওখানে কি কি পড়েছো? ওই স্টিম টারবাইন, তারপরে ওইসব পড়েছো? হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল তারপর পাওয়ার। আপনার হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এগুলো ছিল। তারপর বাহ বাহ লাস্টে বাহ, ইকোনমিক। ওকে ওকে, তাহলে তো পড়ে এসছো, চাপ নেই, ওটাই আমার কনসার্ন ছিল। অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, তাহলে পাওয়ার সিস্টেম কি ডিলস করে? পাওয়ার সিস্টেম ডিলস উইথ কনসেপ্ট অফ জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। মানে কি করে আমরা পাওয়ার জেনারেট করব, সেটাকে ট্রান্সমিট কি করে করব, এবং সেটাকে ডিস্ট্রিবিউট কি করে করে দেবো সমস্ত আমার মানে ইয়ের মধ্যে, কনজিউমারের মধ্যে। সেটাই অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেমের অবজেক্টিভ বা পাওয়ার সিস্টেম। আমরা আমরা দেখবো অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম, মানে আমরা কেন পড়বো অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম। অবজেক্টিভ অফ, দাঁড়াও তো, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কস্ট অফ 1 ইউনিট or 1 কিলোওয়াট আওয়ার এনার্জি শুড বি মিনিমাম। কস্ট অফ 1 ইউনিট অথবা 1 কিলোওয়াট আওয়ার এনার্জি শুড বি মিনিমাম। ওকে, নেক্সট হচ্ছে মানে আমাদের কি করতে হবে পাওয়ার সিস্টেমে, যে আমাদের পার ইউনিট চার্জ সেটা যাতে অনেক কম হয়, আমাদের কাস্টমারদের যাতে সুবিধা হয়, সেটা কিন্তু দেখতে হবে। সেটা ফার্স্ট অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম। তারপরে ফ্ল্যাকচুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি শুড বি মিনিমাম। শুড বি মিনিমাম, ফ্ল্যাকচুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি শুড বি মিনিমাম। ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির যে ফ্ল্যাকচুয়েশন সেটা যাতে মিনিমাম হয়। ওকে, নেক্সট হচ্ছে in case of occurrence of failure, ক্লাসে সবাই আমার সাথে কিন্তু নোট করে নেবে, ঠিক আছে? কাজ একবারে হয়ে গেলে পরে আর কোনো হেডেক থাকবে না মাথায়। আর পাওয়ার সিস্টেম মানে প্রত্যেকটা ক্লাসে প্রচুর নোটস হবে কিন্তু, আমি লিখবো, তোমরা নোটস করে নেবে, কাজ ফেলে রাখলেই পড়ে থাকবে। দ্য ফল্ট সেকশন, দ্য fault section should be isolated
from healthy section in minimum time. তাহলে ইন কেস অফ অকারেন্স অফ ফল্টের কারণে যদি কোথাও ফল্ট আসে, যাতে যে জায়গাটায় ফল্ট এসছে সেটাকে খুব তাড়াতাড়ি ভালো জায়গার থেকে আলাদা করে দেওয়া যায়, সেটা পাওয়ার সিস্টেমের একটা বড় অবজেক্টিভ হবে। তাহলে সেটা সহজে নষ্ট হবে না। ফ্ল্যাকচুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি শুড বি মিনিমাম, খুব বেশি যাতে ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি ফ্ল্যাকচুয়েশন না হয়, সেটাও একটা অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম হতে পারে। দেয়ার শুড বি there should be uninterruptible flow of energy through transmission line. Through transmission line there should be uninterruptible flow of energy, যাতে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে কোনো রকম কোনো ভেজাল না হয়, খুব ইজিলি বা স্মুথলি পাওয়ার ফ্লো করতে পারে বা এনার্জি থ্রু দ্য ট্রান্সমিশন লাইন। সো দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ পাওয়ার সিস্টেম। ওকে, এবার হ্যাঁ বলো, কেউ কিছু বললে? একটা জিনিস একটু জিজ্ঞাসা করার ছিল স্যার। বলো। স্যার এই ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সিটা স্যার ফ্ল্যাকচুয়েশন করার কারণটা কি স্যার? মেন হচ্ছে শর্ট সার্কিট। কোথাও ধরো ভোল্টেজ যদি ফ্ল্যাকচুয়েশনের মেন কারণ হচ্ছে শর্ট সার্কিট, কোথাও ফট করে তার ছিঁড়ে পড়ে গেল, ফল্ট অকার হলো, ঠিক আছে, শর্ট সার্কিট হয়ে গেল, কারেন্ট ফ্লো বেড়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে কোথাও ধরো সার্জ, কেন হয় তোমার, কোথাও লাইটেনিং হলো, এটা একটা ট্রান্সমিশন লাইন, এখানে কোথাও লাইটেনিং হলো বিদ্যুৎ, মানে তার জন্য লাইটেনিং এর জন্য কি হয়, ভোল্টেজ হট করে বেড়ে যায়, ঠিক আছে। লোডের পরিবর্তন, লোড কি, তুমি ফট করে ইন্ডাকটিভ লোড বেশি পরিমাণে লাগিয়ে দিয়েছো, সেক্ষেত্রে ল্যাগিং কারেন্ট ফ্লো করতে শুরু করবে, হাই ভোল্টেজ অকার হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো লোডের র্যাপিডলি চেঞ্জেসের একটা বড় এফেক্ট, ঠিক আছে। তুমি চাইলেই তোমার বাড়িতে যখন তখন যে কোনো লোড লাগাতে পারো না, তোমাকে অ্যাকচুয়ালি পারমিশন নিতে হবে, সেই ধরনের তোমাকে সাপ্লাই প্রোভাইড করা হবে, বুঝতে পেরেছো? তো এইগুলো মেন কারণ, এই তিনটে কারণ হচ্ছে মেন। একটা হচ্ছে ফল্টের জন্য বা কোথাও শর্ট সার্কিট অকার হলে, একটা হচ্ছে লোডের চেঞ্জেস, আর একটা হচ্ছে কোথাও যখন আমাদের সার্জ ক্রিয়েট হবে। সার্জ মিনস, সার্জ কেন ক্রিয়েট হয়, ডিউ টু দা লাইটেনিং সিস্টেম বা লাইটেনিং এর জন্য। ওকে, আর ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে দেখো, তোমরা আই থিঙ্ক যদি তুমি ডিপ্লোমা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এইটা পড়েছো, NS ইকুয়ালস টু 120 F/P, তাই তো, সিঙ্ক্রোনাস স্পিডের ফর্মুলার পড়েছো এইটা। এইখানে এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা আমরা ক্রিয়েট করি, ঠিক আছে, ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি এই ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট করি কি করে, দেখো, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু NS ইন্টু P বাই 120 লিখতে পারি। তাহলে তুমি যদি একটা জেনারেটর, এটা P মানে পোল, 4 পোলের একটা জেনারেটর নাও, এবং সেই জেনারেটরটাকে যদি তুমি 1500 RPM এ ঘোরাও, 1500 RPM, NSটা হচ্ছে স্পিড অফ জেনারেটর বা স্পিড অফ রোটার, ঠিক আছে, সিঙ্ক্রোনাস স্পিডের কথাটা অ্যাকচুয়ালি বলেছি আমরা। তো যদি আমরা 1500 RPM এ ঘোরাই, তাহলে পোল যদি 4 হয়, তাহলে দেখো এটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 50 হার্জ। এবার এই যে ফ্রিকোয়েন্সি আমরা কি করি, ক্রিয়েট করি কি করে, ধরো এটা একটা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে জল পড়ছে, এবার টারবাইন ব্লেডের দরুন আমার জেনারেটরটা ঘুরছে। এবার জেনারেটরটা যখন ঘোরাচ্ছ, তুমি কোনো কারণে 1500 RPM এর থেকে বেশি স্পিডে ঘোরালে বেশি ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, কম স্পিডে ঘোরালে কম ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সিটা একদম তৈরি হয় কোথা থেকে, জেনারেশন সিস্টেম থেকে। ওইখানে আমাদেরকে প্রপার ফলো করতে হবে যে ফ্রিকোয়েন্সি কোনোভাবেও যাতে ফ্ল্যাকচুয়েশন না হয়। তার মানে এইখানে তুমি যে জেনারেটরটাকে ঘোরাচ্ছ ইউজিং স্টিম, ইউজিং হাইড্রাল, ইউজিং
মানে তোমার স্টিম যেখানে যে কিছু থেকে তৈরি হতে পারে। তো এই যে তুমি টারবাইনটাকে ঘোরাচ্ছ, সেই টারবাইনটা যাতে 1500 আরপিএম এই ঘোরে, আর যদি টু পোল মেশিন হয় সেটা 3000 আরপিএম এই ঘোরে। কারণ 50 হার্জ ফ্রিকোয়েন্সি বজায় রাখতে হবে, ইন কেস যদি এই ঘোরানোটা বেশি হয়ে যায় তখনই আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার। এই এই ফর্মুলাটা কোথা থেকে এসছে জানো? মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ই থিটা ইকুয়ালস টু, বা থিটা ইলেকট্রিক্যাল এভাবে লেখো, থিটা ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু P/2 থিটা মেকানিক্যাল, এইখান থেকেই ফর্মুলাটা এসছে। আমি মেশিনে পড়াবো তোমাদের এগুলো সব, ঠিক আছে? তো পাওয়ার সিস্টেম আর মেশিন বোথ আর মানে একটা টাই আপ সিস্টেম, কিন্তু যে দুজনের সাথে দুজনে একদম কানেক্টেড, ঠিক আছে? যেখানে আমাদের মেশিন শেষ হলো সেখান থেকে পাওয়ার সিস্টেম স্টার্ট হলো। আর তোমরা তাহলে ভাবো তোমাদের সিলেবাসটা কত সুন্দর করে বানানো, যে তোমরা আগে জেনারেশন পড়ে এসছো তারপর মেশিন পড়ছো। বুঝতে পেরেছো? এটা অশিক্ষিত হলে কিছু করার নেই আর। কারণ সিঙ্ক্রোনাস মোটর যেখানে শেষ হবে ওইখান থেকেই জেনারেশন স্টার্ট হয়। যেদিন আমি তোমাদের পুরোটা পড়িয়ে ফেলবো তোমরা বুঝতে পারবে যে পাওয়ার সিস্টেম মেশিনের মধ্যে কত সুন্দর রিলেশন আছে। বাট আমাদেরকে পড়ানো হয় ভুলভাল ভাবে, হ্যাঁ। এগুলো আইআইটি গুলোতে হয় না, আইআইটি এনআইটি গুলো, ওই জন্য বাচ্চারা অনেক বেশি ভালো জানে। চলো এবার নেক্সট। পাওয়ার সিস্টেমের আজকে একদম বেসিক্সটাই আমরা পড়বো, ওকে? পাওয়ার সিস্টেম রিপ্রেজেন্টেশন বা পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক ক্যান বি রিপ্রেজেন্টেশন ইন টু ফর্মস। পাওয়ার সিস্টেমকে ক্যান বি রিপ্রেজেন্টেশন, এরকম করে তোমরা কোশ্চেন করবে, আমার খুব ভালো লাগে, হ্যাঁ কোশ্চেন করবে তোমরা, চুপচাপ থাকবে না। যার যা ডাউট আছে আমি পারলে বলবো, না পারলে বলবো, কালকে বলবো, কি আছে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ক্যান বি রিপ্রেজেন্টেশন ইন টু পার্টস। পাওয়ার সিস্টেম নেটওয়ার্ককে আমরা দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে পার ইউনিট রিপ্রেজেন্টেশন। ওকে, একটা হচ্ছে অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশন আর এটা পার ইউনিট রিপ্রেজেন্টেশন। তো পার ইউনিট অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশন খুব ভালো কথা, যেটা আমরা এখন পড়বো আপকামিং ডেজে, ভালো কথা। পার ইউনিট রিপ্রেজেন্টেশনটা তাহলে কি স্যার? পার ইউনিট রিপ্রেজেন্টেশন হচ্ছে, দেখো ভালো করে বোঝো, পাওয়ার সিস্টেমে কি হয়, অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড, কি কি স্যার? সরি হ্যাঁ, একটু দেরি হয়ে গেল তোমাকে অ্যাড করাতে। দেখো অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশনটা কি আমি আগে বলে নিই। ধরো পাওয়ার সিস্টেমে আমাদের কি কি আছে, ইনিশিয়ালি একটা স্যার হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট আছে, ওখানে স্টিম টারবাইন আছে, তারপরে আমাদের কি ওখানে বয়লার আছে, আরো অনেক রকম জেনারেশনে অনেক কিছু আছে। এবার প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট ক্যাপাসিটি বা মেজারিং ইউনিট ডিফারেন্ট ডিফারেন্ট। তারপরে ওইখান থেকে যদি আমরা চলে আসি এইখানে জেনারেটর, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে চলে আসলাম জেনারেটর, তারপরে ট্রান্সফরমার, তারপরে ট্রান্সমিশন লাইন, তারপরে আমাদের বিভিন্ন রকম ইনসুলেটর। তো এইখানে এত ভ্যারাইটি টাইপ অফ জিনিস, আর প্রত্যেকটার কি হয়, মেজারিং ক্যাপাসিটি ডিফারেন্স, ইউনিট আলাদা, মানে মেজারিং ইউনিট আলাদা। ট্রান্সফরমারে আমরা ট্রান্সফরমার রেটিং কেভিএ রেটিং এ মাপছি, পাওয়ার যে ফ্লো করছে সেটা আবার অ্যাক্টিভ পাওয়ার, মানে ওয়াটে যে তুমি মাপছো। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ যে ইউনিটস তুমি ইউজ করছো ইন পাওয়ার সিস্টেম, সেটা কিন্তু অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশনে ইউজ করছো। পার ইউনিট রিপ্রেজেন্টেশন আমরা কি হয়, আমরা এই যে ভেজাল, এই যে বিভিন্ন ধরনের ইউনিটের যে এই যে সমস্যা, এইটাকে মেটানোর জন্য আমরা প্রত্যেকটাকে একটা সিঙ্গেল ইউনিটে নিয়ে এসেছি। সে ট্রান্সফরমার রেটিং হোক, সে ট্রান্সমিশন লাইন রেটিং হোক, জেনারেটর হোক, বা লোড হোক, সবারই একটাই ইউনিট রেখেছি। কি ইউনিট না? পার ইউনিট। তার নাম কি? পার ইউনিট। ট্রান্সফরমারের ধরো পাওয়ার রেটিং দেয়া আছে 10 পার ইউনিট সাপোজ,
ট্রান্সমিশন লাইনে পাওয়ার ফ্লো হচ্ছে 5 পার ইউনিট। তো প্রত্যেকটাকে একটা সিঙ্গেল ইউনিটে যদি নিয়ে আসি, পুরো সিস্টেমটাকে আমাদের মানে ক্যালকুলেট করতে বা অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হবে কিনা, কি বলছো বলো? মানে স্যার এক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ইউনিট ধরা হচ্ছে তো? হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড ইউনিট আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। চলো, এই জন্য এইখানে পার ইউনিট সিস্টেম আমরা সুইচ গিয়ার প্রোটেকশন নেক্সট সেমিস্টারে একদম ডিটেলসে পড়বো, ঠিক আছে। এইখানে জাস্ট আমরা একটা বেসিক ধারণা নিয়ে আমরা এগোবো। ওইখানে একটা পুরো মানে তোমাদের চ্যাপ্টার আছে পার ইউনিট সিস্টেমের সুইচ গিয়ার প্রোটেকশনে, অ্যাডভান্টেজ অফ পার ইউনিট রিপ্রেজেন্টেশন। PUR converts multi-level voltage circuitry into single level voltage circuit. Circuitry এটা, হ্যাঁ। Reactance of transformer referred to primary side is same as referred to secondary side. Reactance of transformer referred to primary side is same as referred to secondary side in per unit system বা পার ইউনিট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটা না করালে তোমরা বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি, পার ইউনিট যখন পড়াবো তখনই বুঝতে পারবে, হ্যাঁ। নেক্সট হচ্ছে দ্য নাম্বার ইনভলভ ডিউরিং ক্যালকুলেশন, কি চলে আসে, দ্য নাম্বার ইনভলভড ডিউরিং ক্যালকুলেশন আর অফ wide ranging absolute representation whereas they have many ranging PUR per unit representation। তাহলে কি বলতে চাইছে, যা দ্য নাম্বার ইনভলভ ডিউরিং ক্যালকুলেশন আর অফ ওয়াইড রেঞ্জ ইন অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশন হোয়ার অ্যাজ দে হ্যাভ মেনি রেঞ্জ ইন পার ইউনিট রিপ্রেজেন্টেশন। ওকে, তো আমাদের যখন আমরা অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশন করব ওইখানে ক্যালকুলেশন অনেক বড় হবে, ঠিক আছে, যেখানে ওয়াইড রেঞ্জ থাকবে আর এখানে মেনি রেঞ্জ থাকবে। এবার অ্যাবসলিউট রিপ্রেজেন্টেশন আর পার ইউনিট রিপ্রেজেন্টেশনে যদি আমরা ডিফারেন্স দেখি, number of equation to solve network is equal to number of operating voltage level, number of
দেখো আমি চাইলে তোমাদের এগুলো নোটস দিয়ে দিতে পারতাম, কিন্তু নোটস দিয়ে সেই ফিলটা ক্রিয়েট হবে না, বুঝলে? পড়াশোনার যে ফিলটা সেটাই আসবে না। নোট রিডিং পড়ে চলে গেলে আর কি ভালো লাগে? ঠিক আছে। অপারেটিং ভোল্টেজ লেভেল কিছু সাবজেক্টে আসবে, 6 সেমিস্টারে আছে, তখন উপায় থাকবে না, সেটা আলাদা ব্যাপার। যতদিন হচ্ছে এভাবে পড়ো, ভালো লাগবে। নাম্বার অফ ইকুয়েশন টু সলভ নেটওয়ার্ক ইজ 1। নাম্বার অফ ইকুয়েশন টু সলভ নেটওয়ার্ক ইজ ইকুয়ালস টু 1। তাহলে কি বলতে চেয়েছে? বলছে নাম্বার অফ ইকুয়েশন টু সলভ নেটওয়ার্ক ইজ নাম্বার অফ অপারেটিং ভোল্টেজ লেভেল। তার মানে এইখানে অনেকগুলো আমরা ইকুয়েশন পাবো, কতগুলো ভোল্টেজ লেভেলে কাজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আর এখানে একটাই ইকুয়েশন পাবো পার ইউনিট রিপ্রেজেন্টেশন, অনেক ইজি হবে আমাদের ক্যালকুলেট করা। নেক্সট 2 নম্বর, all the equation, all the electrical quantity are, all the electrical quantity are represented with unit, represented with unit। কি বলছে? all the electrical quantity are represented with unit, all the electrical quantity are unitless, all the electrical quantity আর ইউনিটলেস। ঠিক আছে। নেক্সট 3 নম্বর, পারফরমেন্স অফ অল দ্য ইকুইপমেন্ট অফ নেটওয়ার্ক আর, পারফরমেন্স অফ অল দ্য ইকুইপমেন্ট আর evaluate one by one। 3 নম্বর, পারফরমেন্স অফ অল দ্য ইকুইপমেন্ট নেটওয়ার্ক আর ইভ্যালুয়েট সাইমালটেনিয়াসলি। পারফরমেন্স অফ অল দ্য ইকুইপমেন্ট of network are evaluate simultaneously। সাইমালটেনিয়াসলি, ওকে। স্পেলিং যদি মিস্টেক হয় কোথাও, তোমরা একটু ওটা দেখে নেবে। দেন 4 নম্বর, ক্যালকুলেট এফোর্ট রিকোয়ার্ড ইন মোর, ক্যালকুলেশন এফোর্ট required is more, calculation effort required is less। required is, এখানে অনেক কম ক্যালকুলেশন করতে হয় আমাদের। লাস্ট, ইভ্যালুয়েশন টাইম ইজ মোর, time is more, evaluation time is less।
ওকে, ইভ্যালুয়েশন টাইমে সেখানে অনেক কম টাইম লাগে। এইবার আমরা আসবো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্বন্ধে একটু জানবো, বেসিক ধারণা নেব। ওকে, চলো। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম একটা পুরো পাওয়ার সিস্টেম নেটওয়ার্ককে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। জিনিসটা কি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম? দেখো, আমি ধরে নিচ্ছি যে তোমরা ডিপ্লোমাতে কিছু পড়োনি, ঠিক আছে, পাওয়ার সিস্টেমে সেইভাবেই পড়াচ্ছি, কিন্তু কেউ প্লিজ বোর ফিল করো না, হ্যাঁ। রিপ্রেজেন্টেশন অফ various power system components with their symbolic representation with their symbolic representation station is called single line diagram. Single line diagram. সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কি কি বলেছে? রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস পাওয়ার সিস্টেম কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের পাওয়ার সিস্টেম কম্পোনেন্টকে উইথ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন, যদি আমরা সিম্বল দিয়ে বোঝাই সেটাকেই আমরা বলছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ভেরিয়াস কম্পোনেন্ট অফ পাওয়ার সিস্টেমকে আমরা বিভিন্ন রকম সিম্বল দিয়ে বোঝানোর চেষ্টা করব, দ্যাট ইজ কল্ড সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। নেক্সট পয়েন্ট লিখো, পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক ইজ spread over geographical area দেখো, মেশিনের যে ডিভাইসগুলো, একটা ধরো ট্রান্সফর্মার হলো বা ডিসি মোটর বা জেনারেটর বা যাই হোক না কেন, মেশিন যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কিন্তু তো বড় হয় না। একটা বড় হলে কত বড় হবে? ধরো একটা ঘরের সমান হবে একটা ট্রান্সফর্মার, তার থেকে তো বড় হবে না রে বাবা। তো কিন্তু পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক পুরো চারদিকে অল ওভার দা ওয়ার্ল্ড ছড়িয়ে আছে। তো এই সিস্টেমটা অনেক বড় জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে কভার করছে। এটাই বলছে যে পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক ইজ স্প্রেড ওভার জিওগ্রাফিক্যাল এরিয়া, হিন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইজ প্রেফার্ড। তার জন্যই হিন্স সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইজ প্রেফার্ড। এই জন্যই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা প্রেফার করে থাকি। ওকে, চলো এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি সিঙ্গেল লাইন ডায়াগ্রামের, কেমন হয় দেখতে। খুব ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো। তোমাদের কি কলেজ শুরু হয়ে গেছে গো? হ্যাঁ স্যার। ওকে, কলেজে প্রথম দিন পাওয়ার সিস্টেম ক্লাসে কি পড়ালো? স্যার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন আর লোড। একদিনে এত কিছু কি, মানে কি কি পড়ালো? টপিক তো বললে বুঝলাম, মানে কি পড়ালো, মেইনলি কি পড়ালো, কি বুঝলে সেই ক্লাসটা থেকে? স্যার তারপরে ভিশন আর মিশন ওগুলো বোঝাচ্ছিল। ও মানে আমরা ডোমেস্টিক লোড, কমার্শিয়াল লোড, কমার্শিয়াল। ইন্ডাস্ট্রিয়াল লোড এগুলো। ওকে ওকে, বুঝতে পেরেছি। ধরো এখানে আর আমাদের সার্কিট প্যারামিটার গুলো ডিসকাস। হ্যাঁ, কিসের কি 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 বলো? সার্কিট প্যারামিটারস। সার্কিট প্যারামিটারস, ওকে।
এটা আমাদের এই যে এরকম গোল করে এসি সিম্বল ইন পাওয়ার সিস্টেম। নর্মালি আমাদের এইটা কিসের সিম্বল, কোথায় দেখেছো এটা? এসি সাপ্লাই দেই না আমরা এরকম করে? ইন নেটওয়ার্ক থিওরি আমরা এটাকে এসি সাপ্লাই বলি তো, নাকি বলো? কিন্তু পাওয়ার সিস্টেমে এটা কিন্তু জেনারেটর সিম্বল। ওকে, পাওয়ার সিস্টেমে অনেক কিছু আমরা দেখবো অ্যাপ্রক্সিমেশনের উপরে কাজ হবে, এক্স্যাক্ট ভ্যালু বলা পসিবল হবে না। ঠিক আছে, পাওয়ার সিস্টেম মেশিনের মধ্যে অনেক জায়গায় আমরা অনেক তফাৎ পাবো, ইলেকট্রিক্যাল ইকুয়েশন থেকে শুরু করে তোমার মনে হবে যে যা এতদিন যা পড়লাম ভুল হচ্ছে কেন, তাহলে হবে এখানে অনেক কিছু আমরা অ্যাপ্রক্সিমেশনের উপর নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এটা আমাদের জেনারেটর। এই যে এইটাকে ট্রান্সফর্মার বলা হয়েছে, এটা ট্রান্সফর্মার, এটা বাসবার, এটা এগুলো বাসবার। হুম, এটা বাসবার, এটা টোটাল 5টা বাসবার আছে এখানে। এই যে এইখানে এইটা হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। এইটা কি স্যার? স্টেপ আপ। এইখানে পাওয়ার জেনারেট হলো, ধরো এইখানে আমাদের শো করছে না কেন স্যার? শো করছে না, সবারই এরকম হচ্ছে গো। এই বাকিরা একটু কনফার্ম করো। কিছু দেখা যাচ্ছে না স্যার। এই বাকিরা বলো গো, দেখতে পাচ্ছ কি না? স্যার দেখতে পাচ্ছি। দেখতে পারছো? ওকে, তুমি তাহলে একবার রিজয়েন করো। হ্যাঁ, জয়েন করো মানে একবার রিজয়েন করো, তাহলে দেখতে পাবে। হয়তো ওই নেটওয়ার্কের সমস্যা হয়ে যায় কখনো। হ্যাঁ, দেখো এটা ধরো আমাদের জেনারেটর আছে, এইখানে ধরো পাওয়ার জেনারেট হয়েছে সাপোজ 11 কেভি, 11 কিলো ভোল্ট তুমি ভোল্টেজ জেনারেট করেছো এখানে, 11 কিলো ভোল্ট কেভি। এবার এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা তুমি কি করছো এখানে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে, এইটা আমাদের স্টেপ আপ, এই স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এই ভোল্টেজটাকে স্টেপ আপ করবে 11 কেভি থেকে ধরো নিয়ে গেলে 132 কেভিতে। দিয়ে এইটা আমাদের ট্রান্সমিশন লাইন। এইটা কি স্যার? এটা আমাদের ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইন দিয়ে পাওয়ারটা ট্রান্সমিট হলো। এই ট্রান্সমিশন লাইনটা ধরে নাও 500 কিলোমিটার, 600 কিলোমিটার, 1000 কিলোমিটার হতেই পারে, কোনো ব্যাপার না। তো ট্রান্সমিট করলে, দিয়ে এইবার তোমার এইখানে লোড আছে, এইখানে এখানে আমি ইন্ডাকশন মোটর, সিঙ্ক্রোনাস মোটর লিখে রেখেছি, বাট দে আর লোডস। এরা কি? লোডস। এবার লোডসে দেওয়ার আগে এত ভোল্টেজ তো আর তুমি দেবে না, তাহলে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করবে। সো দিস ইজ আ স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এই স্টেপ ডাউন ট্রান্সফর্মারে তুমি কি করলে, যা ছিল সেটাকে স্টেপ ডাউন করলে, ধরো 132 থেকে 6 কেভিতে নিয়ে আসলে, দিয়ে এইখান থেকে এইটা ডিস্ট্রিবিউটার লাইন থেকে তুমি ডিস্ট্রিবিউট করে দিলে। মাঝে আরো অনেক জিনিস থাকে, আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে মেইন ফান্ডাটা কি? জেনারেশন হলো মাত্র 11 কেভি, সেটাকে আমি স্টেপ আপ করে 132 কেভিতে নিয়ে গেলাম, দিয়ে ট্রান্সমিট করলাম পাওয়ার, দিয়ে লোডের কাছে আসার আগে এটাকে আবার স্টেপ ডাউন করে লোডকে আমি কম ভোল্টেজ ডিস্ট্রিবিউট করে দিলাম। 6 কেভিটাকে আরো কমিয়ে আস্তে আস্তে তোমার বাড়িতে যখন আসে তখন মাত্র 230 কেভিতে চলে আসে। 230 কেভি, মাঝখানে আরো স্টেপ ডাউন হয়। সো দিস ইজ আ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। হ্যাঁ বলো, কে কি বলছিলে বলো। স্যার বলছিলাম যে স্টেপ আপের জন্য কি কোনো সাবস্টেশন থাকে নাকি, না যেখানে পাওয়ারটা জেনারেশন হচ্ছে ওখানেই হয় ওটা? জেনারেশন যেখানে হচ্ছে ওইখানেই আমাদের স্টেপ আপ করে দিই আমরা। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি কি হয়, জেনারেশনের থেকে বেরিয়ে কোনো একটা জাংশন পয়েন্টে বা গ্রিডের থেকে স্টেপ আপ করে দেওয়া হয়। কখনো জেনারেশনে আউটপুট, যেখান থেকে আউটপুট হবে ওইখানেও আমাদের স্টেপ আপ করে দেওয়া হয়। ঠিক আছে, আর এইখানে মেনলি সাবস্টেশনটা থাকে স্টেপ ডাউন যেখানে হয় সেখানে। এবার আমাদের কথা হচ্ছে যে স্যার এই যে আমি 11 কেবি থেকে 32 কেবি, কেন আমি 11 কেবিটাকে যদি ট্রান্সমিট করতাম তাহলে কি হতো, মানে কি সমস্যাটা হতো?
লস বেশি হতো। লস তো এখনো হচ্ছে। আমি স্টেপ আপ কেন করলাম এত কষ্ট করে? অনেক টাকা পয়সার দরকার। এবার কেবলের কেবলের কস্টিংটা কমে যায় স্যার। কারেন্ট কম হয়ে যায় যখন আমরা স্টেপ আপ করি ভোল্টেজটাকে, তখন কারেন্টের ভ্যালুটা কমে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, এটা একটা কারণ ঠিক। তাহলে স্টেপ আপ করলে কি কি অ্যাডভান্টেজ হয়, এটা একটা মেজার মানে মেজার কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এট ফার্স্ট তোমরা এইটা এইটা কি লেখা, এটার মানেটা জানো? এটা কি আমি করেছি? স্টার কানেক্টেড করা হয়েছে। এটা স্টার কানেক্টেড গ্রাউন্ডিং করা আছে, নিউট্রালটা গ্রাউন্ডিং করা আছে, জেনারেটর কানেকশন দেখানো হয়েছে। দাঁড়াও, হ্যাঁ, এক মিনিট। হ্যালো দাদু, হ্যালো, আমি ডেভিড বলছি, শোনো না, বলছি আমি পড়াচ্ছি, হ্যাঁ, আমি পড়িয়ে তোমাকে কল করি 11:30টায়। আমি কলকাতায় আছি, আমার বাড়িতে গেছি। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাকে কল করছি একটু পরে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। চলো দেখো, সো দিস ইজ আ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। বাস বার কাকে বলে? এটা হচ্ছে স্টার গ্রাউন্ডিং করা আছে, এরকম ডেল্টা স্টার থাকে গ্রাউন্ডিং করা। আস্তে আস্তে আমরা বুঝবো সবই। দেন হচ্ছে হোয়াট ইজ বাস বার? এনিওয়ান এনি আইডিয়া অ্যাবাউট বাস বার? এবার মানে স্যার একটা কমন কমন করে দেওয়া আর কি সাপ্লাইটা, মানে মানে তিনটে চারটে জেনারেটর থাকলে একটা একটা জায়গাতে সবগুলো সাপ্লাইকে নিয়ে নেওয়া, হ্যাঁ, তার ওখান মানে থেকে একটা অন্য ইনপুট কাউকে আবার সাপ্লাই আউটপুটের দিতে একটা হবে। জাংশন পয়েন্ট বলতে পারি আমরা, তাই না? ইনপুট আউটপুটের একটা জাংশন পয়েন্ট। তাহলে বাস বার ইজ আ কন্ডাক্টর or group of conductor which collects electrical power from incoming feeder and distributes them through outgoing feeders. ওকে, তাহলে বাসবার কি? বাসবার হচ্ছে একটা কন্ডাক্টর অর গ্রুপ অফ কন্ডাক্টর which collects electrical power from incoming feeder, ইনকামিং ফিডার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারকে নেয়, আবার ডিস্ট্রিবিউট দেম থ্রু আউটগোয়িং ফিডার। মানে এইটা একটা জাংশন পয়েন্ট। ধরো ইনকামিং এ 4টে এরকম তার আসলো, এগুলো সবগুলো দিয়ে ইনকামিং হচ্ছে। তোমার আউটপুটে ধরো অতগুলো দরকার নেই, আউটপুটে ধরো 2টো বা 3টে কানেক্টেড আছে, কোনো অসুবিধা নেই এরকম করে করে দিলে। তাহলে এইটা হচ্ছে বাসবার, যেখানে ইনকামিং আউটগোয়িং হয়, মানে একটা জাংশন পয়েন্ট। 4টে কেন, তুমি যদি 40টাও এখানে জয়েন করো কোনো অসুবিধা নেই, আউটপুটে তোমার যে কটা দরকার তুমি সে কটা নেবে, ঠিক আছে? তো অনেক সময় এইখানে এরকম ক্রস ক্রস দেখিয়ে রাখবে, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার, সিবি, ঠিক আছে? এটা আমাদের আউটগোয়িং লাইন, এইটা আমাদের ইনকামিং লাইন। ওকে, তো এই হচ্ছে আমাদের বাসবার। বাসবার হচ্ছে একটা জাংশন পয়েন্ট যেখানে ইনকামিং আউটগোয়িং কারেন্টের বা ইনকামিং আর আউটগোয়িং এর কি হয়, একটা মানে সংযোগ স্থল, বা পাওয়ারের ইনকামিং আউটপুট পাওয়ারের একটা সংযোগ স্থল। এটাকে আমরা পাওয়ার সিস্টেমের ব্রেনও বলে থাকি কোনো সময়, ঠিক আছে? ব্রেন অফ পাওয়ার সিস্টেম। এবার আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে, দাঁড়াও, থ্রি ফেজ সিস্টেম সম্বন্ধে ভালো আইডিয়া তো সবার আছে তো নাকি?
ধরো স্টার ডেল্টা কানেকশন, পাওয়ার নিয়ে, ঠিক আছে করাচ্ছি, আমি করাচ্ছি, চলো। দেখো জেনারেশন নর্মালি, জেনারেশনে যদি তোমরা দেখো বেশিরভাগ ক্ষেত্রে 11 কেভি আমরা জেনারেট করে থাকি, বেশিরভাগ আপ টু 25 কেভি পর্যন্ত জেনারেট হয়, কিছু কিছু জায়গায় 33 কেভি লেখা আছে, বাট 33 কেভি জেনারেট করা বহুত চাপের। নর্মালি জেনারেশন ম্যাক্সিমাম 25 কেভি পর্যন্ত হয়, অ্যান্ড মিড রেঞ্জ যদি বলো 11 কেভি ম্যাক্সিমাম টাইম। তো তোমরা যখন পাওয়ার সিস্টেম পড়ছো, পাওয়ার সিস্টেমে দেখবে কিছু ভোল্টেজ রেটিং তোমাদেরকে বারবার চোখের সামনে আসবে, সেই ভোল্টেজ রেটিং গুলোর ওপরেই কাজ হবে। তাই সেই ভোল্টেজ রেটিং গুলো কি দেখো, সেটা হচ্ছে সাম ভোল্টেজ রেটিংস, কি কি স্যার, 765 কেভি, 400 কেভি, 220 কেভি, 132 কেভি, 66 কেভি, ঠিক আছে, 33 কেভি, 11 কেভি, 6.6 কেভি, 3.3 কেভি, 400 ভোল্ট আর 230 ভোল্ট। এই যে জিনিসগুলো আমি লিখলাম, এই ভোল্টেজ রেটিং এর বাইরে আমরা পাওয়ার সিস্টেমে আর কোনো রেটিং দেখতে পাবো না, যা দেখবো এর মধ্যেই থাকবে সব, ঠিক আছে। তাহলে এই যে ভোল্টেজ রেটিং গুলো, তাদের মধ্যে শুধু 230 ভোল্ট যে রেটিংটা, এইটাই হচ্ছে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। বাকি এইখান থেকে এই পর্যন্ত সবাই লাইন ভোল্টেজ। এবার তোমরা অনেকে বলবে স্যার ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কি, ঠিক আছে আসছি আমি। এই ভোল্টেজ রেটিং গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। ফর ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট, ট্রান্সমিশনে হাই ভোল্টেজ ট্রান্সমিট করা হয় সব সময়, ডিস্ট্রিবিউশনে আস্তে আস্তে সেটাকে লো করে 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 ডিস্ট্রিবিউট, মানে কি লোড সেন্টারে ডিস্ট্রিবিউট। তোমার বাড়িতে নিশ্চয়ই আমি 400 কেভি ডেট মানে ডিস্ট্রিবিউট করব না, কত করব 230। তার জন্য আমাকে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার লাগিয়ে 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 লাগিয়ে, হ্যাঁ লাগিয়ে লাগিয়ে ওটাকে অনেক ছোট করা হয়, ঠিক আছে। দেখো এবার আমরা ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের পাওয়ার রেটিংটা একবার একটু দেখব। দেখো ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশনে কি থাকে, প্রাইমারি ট্রান্সমিশন আর এখানে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশন। প্রাইমারি আর সেকেন্ডারি, সেরকম ডিস্ট্রিবিউশনেও আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন থাকে আর এখানেও সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এই প্রাইমারি ট্রান্সমিশনে কত ভোল্টেজে কাজ করা হয়, 765 কেভি, 400 কেভি, 220 কেভি, 220 ভোল্ট, এর বাইরে হয় না। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে 132 কেভি, 66 কেভি, 33 কেভি, ডিস্ট্রিবিউশন বলছি ট্রান্সমিশনে, সরি এগুলো সব ট্রান্সমিশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশনে কি থাকে, 11 কেভি, 6.6 কেভি, 3.3 কেভি, আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে 400 ভোল্ট, 230 ভোল্ট, ঠিক আছে। তার মধ্যে এইটা আমাদের কি ভ্যালু স্যার, লাইন ভোল্ট, লাইন টু লাইন, আর এটা আমাদের ফেজ, ওকে। ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ পরে আসছি। তাহলে এই যে ভোল্টেজ রেটিং গুলো, কোনটাকে প্রাইমারি ট্রান্সমিশন বলবো, কোনটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন বলবো, কোনটাকে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, এখান থেকে
2-3 নম্বরের শর্ট কোশ্চেনই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা একটু 3 ফেজ সিস্টেম সম্বন্ধে তোমাদের সাথে একটু আলোচনা করব, দেখি কার কতটা জানা আছে। 3 ফেজ সিস্টেম, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই তো? যা যা পড়ালাম বলো, কোনো অসুবিধা থাকলে বলো। হ্যাঁ বলছিলাম স্যার, ওই হ্যাঁ স্যার বলছিলাম ওই যে রেটিং গুলো বললেন না, 765 কেবি, হ্যাঁ হ্যাঁ 400 কেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রেটিং গুলো স্যার ওইগুলোই কেন স্যার ফিক্সড হয়েছে, মানে অন্য কোনো নাম্বার হ্যাঁ, কেন ফিক্সড এইটা হয়নি স্যার? একদম 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 একদম। এইটা অ্যাকচুয়ালি কি হয়, এইটা ভালো করে দেখো। আমরা সবসময় ভোল্টেজ রেটিং না 10% টলারেন্স দিয়ে ইউজ করে থাকি। 10% টলারেন্স, ঠিক আছে? তো দেখবে 10-এর 10% মানে 11 কেভি, ঠিক আছে? 30-এর 10% মানে ম্যাক্সিমাম 33 হতে পারে, তার কম টলারেন্স। 60-র এটার 10% 66, এর 120-র 10% দেখো 132। তো এইভাবে 10% টলারেন্স দিয়ে ইউজ করা হয় বলে ওইভাবে ওই রেটিং এ আমরা ইয়েগুলোকে ডিজাইন করেছিলাম। ইনিশিয়াল ফেজে ওই রেটিং এ আমরা সমস্ত সিস্টেম ডিজাইন করেছিলাম যে এই যে কন্ডাক্টরটা আমি বানাচ্ছি, এই কন্ডাক্টরটা 30 কেভির জন্য বানানো হচ্ছে। এই কন্ডাক্টরটা 30 কেভির জন্য বানানো হচ্ছে। এবার টলারেন্স কত দেয়া হচ্ছে? 10%। তার জন্য ওইটাকে তখন আমরা 10% টলারেন্স দেওয়ার জন্য ম্যাক্সিমাম এর মধ্যে 33 কেভি ফ্লো করতে পারে। তো তখন আমরা এই ট্রান্সমিশন লাইনটাকে বলে দিয়েছি যে 33 কেভি লাইন। বুঝলে? এবার এগুলো অনেক আগে থেকে একবার বানানো হয়ে গেছে, আর চেঞ্জেস করা হয়নি। দ্যাটস ওয়াই। ঠিক আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তাহলে তোমাকে সেই মানে ইয়েগুলো সব চেঞ্জ করতে হবে, কন্ডাক্টর গুলো। আমরা ইন্ডিয়াতে চাইলেই এখনই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা যদি এখন 60 হার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করি, আমাদের যে অ্যাপ্লায়েন্স গুলো আছে সমস্ত অ্যাপ্লায়েন্স চেঞ্জ করতে হবে। সে তোমার বাড়ির বলো, কোনো ইন্ডাস্ট্রির বলো, সবকিছু। তো এরকমই ব্যাপার, একবার বানানো হয়ে গেছে, সেই অনুযায়ী চলছে। দেখো, এই দেখো এইখানে এর থেকে ডবল এরকম করে চলছে। ফার্স্টে সিঙ্গেল ফেজ হলো 230, 3 ফেজ যখনই করবে √3 ইন্টু 230 করলে দেখো 400 হবে। ঠিক আছে, √3 দিয়ে আমাদের 3 ফেজে মাল্টিপ্লাই হলো। এইবার এর পরের রেটিংটা আমরা নিয়েছি 3.3, অ্যাকচুয়ালি 3 কেভি, তারপর একটা 6 কেভি, তারপর একটা 10 কেভি, তারপরে একটা 30 কেভি, 30-এর ডবল 60, তারপরে 120। ঠিক আছে, তারপরে 120, এবার এখানে তারপরে এটা 200। এরকম করে প্রথমে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা ফিক্সড করেছিলাম, দিয়ে টলারেন্স গুলোকে অ্যাড করে ওগুলো প্রত্যেকটাকে ওই রেটিং এর কন্ডাক্টর বলে দিয়েছি। বুঝলে? ইনিশিয়ালি এগুলোকে, এইটাকে ধরো 3 কেভির কন্ডাক্টরই বলতো, দিয়ে টলারেন্সটাকে অ্যাড করে পরবর্তীতে টলারেন্সটাকে অ্যাড করে একসাথে 3.3 কেভি কন্ডাক্টর বলে। এটাই, আর কোনো তেমন কোনো কারণ নেই। আর আর ওই যে বললাম, একবার বানানো হয়ে গেছে ব্যাস, আর চেঞ্জেস হয়নি জিনিসগুলো। ওকে, 3 ফেজ সিস্টেম দেখো। আমাদের ইন্ডিয়াতে ভোল্টেজ টলারেন্স 10% আর ফ্রিকোয়েন্সি টলারেন্স 3%, মনে রাখবে। হ্যাঁ, তার মানে ইন্ডিয়াতে যদি তোমাকে কেউ বলে যে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হতে পারে, কি বলবে? 1% না, হ্যাঁ, 1% না স্যার ফ্রিকোয়েন্সি টলারেন্স? ফ্রিকোয়েন্সি টলারেন্স 3%, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হবে? 1.5। 5155। তার মানে কত হচ্ছে? 51.5। হ্যাঁ, আর মিনিমাম ফ্রিকোয়েন্সি হতে পারে 48.5। এটা আমি একটা লোড নিয়েছি, আর এখানে এক্স, সেম, এটা আমাদের সেম লোড আছে, এখানে যা আছে এখানেও সেম আছে, জেড এট অ্যাঙ্গেল ফাই এটাও সেম আছে, ব্যালেন্স সিস্টেম, সেম লোড নিয়েছি আমরা। ঠিক আছে, এটা আমাদের স্টার কানেকশন। স্টার কানেকশনে আর ওয়াই বি তিনটে ফেজ, আর এটা ওয়াই, এটা বি।
কেন স্যার? এটা আমরা ক্লক ওয়াইজ এসছি, দেখো ভালো করে, এটা আর, এটা ওয়াই, এটা বি, ঠিক আছে? তো এইখানকার যে ভোল্টেজ, একটা, এইটাকে আমরা বলি, এইটাকে আমরা কি বলি? লাইন। এটাকে আমরা কি বলি? লাইন বা ফেস, লাইন অর ফেস, ওকে? আর এইটা হচ্ছে আমাদের নিউট্রাল, এখান থেকে যে কন্ডাক্টর বেরোচ্ছে এটা নিউট্রাল। এই লাইন থেকে লাইন পর্যন্ত ভোল্টেজকে আমরা লাইন ভোল্টেজ বলে থাকি। লাইন টু লাইন, এটাও একটা লাইন, বি একটা লাইন, ওয়াই একটা লাইন, অথবা ফেস। আর এই ফেস থেকে বা লাইন থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজকে, এটা নিউট্রাল, এটাকে আমরা বলে থাকি ফেজ ভোল্টেজ। সেটা শুধু এইখানে না, এইখানেও সেম হবে, এইখান থেকে এইটুকু ফেজ ভোল্টেজ। এটা কার ফেজ ভোল্টেজ? ওয়াই এর ফেজ ভোল্টেজ। এটা কার ফেজ ভোল্টেজ? আর এর ফেজ ভোল্টেজ। এইখানে যদি হতো তাহলে বি এর ফেজ ভোল্টেজ। তাহলে কি বললাম? হোয়াট ইজ লাইন ভোল্টেজ, হোয়াট ইজ ফেজ ভোল্টেজ? লাইন টু লাইন ভোল্টেজ ইজ কল্ড লাইন ভোল্টেজ বা ফেস টু ফেস, দুটো ফেজের মাঝখানে ভোল্টেজ কি ফেজ ভোল্টেজ। তাহলে এটাকে আমরা বলবো লাইন টু লাইন অর ফেস টু ফেস। এটাকে আমরা বলবো কি স্যার? লাইন টু নিউট্রাল অথবা ফেস টু নিউট্রাল। ফেস টু নিউট্রাল, ওকে? এবার লাইন ভোল্টেজ, তাহলে এইখান থেকে যে লাইন দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটাকে আমরা লাইন কারেন্ট বলছি, আর এই লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা আমাদের ফেজ কারেন্ট বলছি। লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা ফেজ কারেন্ট, লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে লাইন কারেন্ট। লোডের অ্যাক্রসে এই ভোল্টেজটাকে তাহলে কি বলবো? লোডের অ্যাক্রসে ভোল্টেজ ফেজ ভোল্টেজ। লোডের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? ফেজ ভোল্টেজ হবে, ঠিক আছে? তাহলে এইখানকার ফেজ ভোল্টেজটার আমি নাম কি দেবো? এইখানকার ফেজ ভোল্টেজটাকে কি বলতে পারি আমরা? ভি আর এন বলতে পারি, কারণ এটা আর, মানে আর ফেজ থেকে নিউট্রাল পর্যন্ত ভি আর এন। এইখানকার ফেজ ভোল্টেজটাকে ভি কি বলতে পারি? ওয়াই আছে, ওয়াই এন। এইখানটাকে ভি বি এন। এই যে আর আর বি এর মাঝখানে এটাকে আমরা কি বলবো? ভালো করে ভাবো, তুমি এই দিক থেকে আসছো, ক্লক ওয়াইজ আসছো, তার মানে কি হবে? এইখান থেকে এইভাবে আসছো, তাহলে প্রথমে কে আসবে? ভি বি আর। নিচ থেকে এদিক থেকে উঠছো, তো তুমি এইখান থেকে শুরু করলে এইভাবে, তাহলে এইটার সঙ্গে যদি এইটা করতে, যদি তুমি এটার সঙ্গে এটাকে দেখতে, এইটা হবে তোমার ভি আর ওয়াই। স্টার্টিং পয়েন্ট এখান থেকে এইভাবে আসছো, তাহলে এইখান থেকে যখন এইখানে যাচ্ছ তখন আগে বি তারপরে আর। কি বোঝাতে পারলাম? এখানে লেখাগুলো ভুল লিখলে কিন্তু ক্যালকুলেশন পুরো মিস্টেক হয়ে যাবে। বলো গো, এটার নাম কি হবে তাহলে? বলো, এটার নাম, এই ভোল্টেজটার নাম কি হবে? ওয়াইবি। ওয়াইবি, ইয়েস। লাইন ভোল্টেজ তো ওয়াইবি হবে, ক্লক ওয়াইজ যে কোনো একটা রেফারেন্স নিয়ে। এবার কেউ ধরো অ্যান্টি ক্লক ওয়াইজ রেফারেন্স দিচ্ছে, কোনো অসুবিধা নেই, তাহলে পুরো ক্যালকুলেশন অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হবে। আমি সবসময় সবাইকে বলি সবকিছু, সে তুমি কেভিএল কেসিএল করো, নেটওয়ার্ক থিওরি করো, মেশিন করো, পাওয়ার সিস্টেম করো, সব জায়গায় ক্লকওয়াইজ ক্যালকুলেশন করবে, তাহলে তোমার মাথায় আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টে আমি ক্লকওয়াইজ করবো, তাহলেই হয়ে গেল। হ্যাঁ বলো, কে কি কোশ্চেন করছিলে বলো। স্যার ভিবিআর ভিওয়াইবি আর ভিআরওয়াইটা বোঝাতে পারবো? এই তো দেখো না, তুমি লাইন ভোল্টেজ বের করছো, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজকেই তো আমরা লাইন ভোল্টেজ বলবো নাকি? এইটাও লাইন, এটাও লাইন, কথাটা বুঝেছো? এইটুকু হ্যাঁ, স্যার। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে ওইটাই আমি দেখো লিখেছি, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এইটা আমরা ক্লকওয়াইজ ক্যালকুলেশন শুরু করেছি। আর এর থেকে স্টার্ট হচ্ছে, আর তারপরে কি আসছে? ওয়াই। তার জন্য এখানে প্রথমে আর তারপরে ওয়াই লিখেছি।
এইখানকার ভোল্টেজটা কি হচ্ছে, ক্লক ওয়াইজ শুরু হচ্ছে, তার মানে আর এর পরে ওয়াই, ওয়াই এর পরে বি, তাহলে এইখান থেকে তুমি এখানে যাচ্ছ, ওই জন্য ওয়াই বি। এইখানকার ভোল্টেজটা এইখান থেকে তুমি এখানে যাচ্ছ, মানে বি আর, এখানে প্রথমে বি তারপরে আর। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। চলো দেখো এবার তোমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ না বলো তো, যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট বোথ আর ইকুয়াল ইন দিস কেস। এখানে কোথাও ভাগ হচ্ছে কারেন্টটা গিয়ে, তাহলে আমরা লিখতে পারি লাইন কারেন্ট ইকুয়ালস টু ফেজ কারেন্ট, আবার লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 টাইমস অফ ভিপি। এটা কোথা থেকে আসলে, এটা একটা প্রুফ আছে, আমি আপাতত করাচ্ছি না এগুলো। দিস ইজ আ পার্ট অফ নেটওয়ার্ক থিওরির পার্ট, বা মেজারমেন্টে এগুলো পড়ানো হয়, ঠিক আছে। তো যাই হোক, আপাতত মনে রাখো, কোনোদিন সময় হলে আমি প্রুফ করে দেখিয়ে দেবো কি করে হয়। তো ভিএল ইকুয়ালস টু, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই যে লাইন ভোল্টেজটা সেটা অনেকটাই বড় ভিপির থেকে, তাহলে কত, ভিএল √3 টাইমস অফ ভিপি। ভিপির সঙ্গে ফেজ ভোল্টেজের সঙ্গে যদি তুমি √3 গুণ করো তাহলে লাইন ভোল্টেজ তুমি পাবে। ওকে, এবার আমরা থ্রি ফেজ পাওয়ার যদি দেখি, পি থ্রি ফেজ, আমরা পাওয়ার ইকুয়ালস টু কি জানি বলো তো, ফর্মুলা কি, টেল মি। নর্মাল VI পাওয়ার cos phi। ভিআই কস ফাই। এবার যখন থ্রি ফেজ পাওয়ার লিখবে তখন √3 ভিআই কস ফাই। এই ভোল্টেজ আর কারেন্ট, এই দুটো ভোল্টেজ আর কারেন্ট যখনই তুমি √3 দিয়ে মাল্টিপ্লাই করছো, এটা লাইন ভোল্টেজ লাইন কারেন্ট। এইটা 99% ছেলেপেলে এক্সামে গিয়ে ভুল করে, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে লিখে রাখো এটাকে। যখন আমি √3 দিচ্ছি তখন আমার এটা ভিএল, মানে লাইন ভোল্টেজ লাইন কারেন্ট কস ফাই, ঠিক আছে। তাহলে যদি ফেজ দিয়ে, ধরো তোমাকে কোনো একটা অঙ্কে বললো ফাইন্ড দ্য থ্রি ফেজ পাওয়ার, ওইখানে দেয়া আছে ফেজ ভোল্টেজ, তাহলে তুমি কি করবে, একটা অঙ্কে ফেজ ভোল্টেজ দেয়া আছে আর পাওয়ার বের করতে বলেছে থ্রি ফেজের, তুমি জানো ফর্মুলা লাইনের, তাহলে কি করবে, করবে না, বলো গো। স্যার ভিএল ইকুয়ালস টু √3 ভিপি থেকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে ভিপি ইকুয়ালস টু ভিএল বাই √3, তাহলে পি থ্রি ফেজ ইকুয়ালস টু √3 ইন্টু ভিএল এর জায়গায় আমরা ভিপি দেয়া আছে, তাহলে ভিএল এর জায়গায় তাহলে লিখবো √3 ইন্টু ভিপি, এটা দেয়া ছিল তোমাকে কোশ্চেনে, ধরো তাহলে এই ভিএল এর জায়গায় আমরা লিখবো √3 ইন্টু ভিপি ইন্টু, আমরা কি জানি, ফর স্টার কানেকশন আইএল আর আইপি সমান, তাহলে এখানে আইপি দিয়ে দাও, তোমাকে ফেজ কারেন্ট ফেজ ভোল্টেজ দিয়ে রেখেছে ওরা, কস ফাই, তাহলে √3 3 ভিপি আইপি কস ফাই। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যখন আমরা পাওয়ার বের করছি লাইন ভোল্টেজে বা লাইন কারেন্ট দিয়ে, তখন √3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে থ্রি ফেজ পাওয়ার। যখন আমাদের ফেজ ভোল্টেজ বা ফেজ কারেন্টে আমরা ক্যালকুলেট করছি, তখন আমাদের থ্রি ফেজ পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, এবার এই জায়গাটায় একটা সমস্যা আছে। এখন দেখো, তোমাকে ধরো অঙ্কর মধ্যে কারেন্ট দেয়নি, ভোল্টেজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, তখন তুমি কি করবে, তাহলে আমরা কি জানি স্যার, আইএল ইকুয়ালস টু আইপি ফর দিস নেট, ফর দিস সার্কিট আইএল ইকুয়ালস টু আইপি। ভালো করে দেখো, জেডটা কি, এই টোটাল ইম্পিডেন্স, এখানকার টোটাল ইম্পিডেন্স, এখানকার টোটাল, এখানকার টোটাল, তাহলে আমরা ব্যালেন্স লোড নিয়েছি বলে প্রত্যেকটাই জেড করে আছে। তাহলে এইখানকার যে কারেন্ট আইপি, কারেন্টকে আমরা ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লিখতে পারি গো, এখানকার, তাহলে ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কত, ভিআর বা ভিপি ফেজ ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি তো ফেজ ভোল্টেজ, ডিভাইডেড বাই এখানকার টোটাল ওহমিক কোয়ান্টিটি, যেটাকে আমরা ইম্পিডেন্স বলছি, এটা কি ইম্পিডেন্স। হোয়াট ইজ ইম্পিডেন্স, ইম্পিডেন্স হচ্ছে এসি সার্কিটের জন্য টোটাল যে ওহমিক কোয়ান্টিটি, সেটা টোটাল ওহমিক কোয়ান্টিটি ফর আ এসি সার্কিট। তার মধ্যে কি থাকবে, ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকবে, ইন্ডাকটিভ কম্পোনেন্ট থাকবে, আর রেজিস্টিভ কম্পোনেন্ট। আমরা আপাতত শুধু ইন্ডাকটিভ কম্পোনেন্ট আর রেজিস্টিভ কম্পোনেন্ট নিয়েছি, ক্যাপাসিটিভ নেইনি। যাই হোক,
যে যে থাকবে তাদের সবার সামেশন, দ্যাট ইজ কল্ড আ ইম্পিডেন্স ফর আ এসি সার্কিট। ওকে, তো এটা এবার ধরো এই জিনিসটা আমাকে বের করতে দিয়েছে। ওকে, তাহলে থ্রি ফেজের জায়গায় √3 VL ইন্টু, আমরা এখানে ভিপি বাই জেড কস ফাই লিখতে পারি। কারেন্ট এই যে আইপির জায়গায়, বা এই প্রথম ফর্মুলাটা দেখো না, আইএল এর জায়গায় এটা লিখলাম। তাহলে ভিএল ভিএল কে তুমি কি করবে, যে তোমাকে ধরো তুমি এটা জানো, বাট তোমাকে কোশ্চেনে যে কোনো একটা ভোল্টেজ তো দিয়ে দেবে, দুটো তো দেবে না। তাহলে যে কোনো দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করছি, আমি ধরো ভিপিটাকে চেঞ্জ করছি এবার। তাহলে ভিপিটাকে চেঞ্জ করলে ভিএল বাই √3 ডিভাইডেড বাই জেড কস ফাই। তাহলে কি আসবে স্যার? এটা হচ্ছে √3 VL ইন্টু VL/√3 ইন্টু জেড ইন্টু কস ফাই। এটা কেটে গেল, VL স্কোয়ার বাই জেড ইন্টু কস ফাই। তাহলে থ্রি ফেজ পাওয়ার কিন্তু ভালো করে দেখো, যখন ভোল্টেজ দিয়ে তুমি করছো তখন আমাদের থ্রির কোনো টার্মই নেই, না √3 আছে না 3 আছে। তো এই জিনিসগুলোই কনফিউশন করে কিন্তু পরীক্ষার হলে তোমাকে, বি কেয়ারফুল। ঠিক আছে, তো আমরা থ্রি ফেজ পাওয়ার বের করছি, যখন ভোল্টেজ দিয়ে বের করছি তখন থ্রির কোনো টার্মই নেই। কারো কোথাও ডাউট আছে বলো? ওকে, চলো ডেল্টা কানেকশন দেখো এবার। মাঝে মধ্যে কলেজ বন্ধ থাকলে তোমাদের সকালবেলার দিকে ক্লাস নিতে হবে। আমাকে যদি তোমরা সকালবেলার দিকে ক্লাস নিতে বললো, তাহলে তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হবে, কারণ অনেক বড় সিলেবাস তো। আর অ্যাকচুয়ালি আমি চাইছি এবার তোমাদেরকে একটু ভালোভাবে পড়াবো, মানে আমার বিটেক 5th সেমিস্টারে ভালো কন্টেন্ট আমার নিজেরও রেডি নেই, তো ভালো করে পড়িয়ে নিলে আমার কন্টেন্টটা রেডি হয়ে যাবে। তো তোমরা যদি টাইম দাও সকালের দিকে, মাঝে মধ্যে, শনি রবিবার হবে না, শনি রবিবার আমার ফুল প্যাক উইকডেসে, তাহলে আমি সকালবেলা তোমাদের এক্সট্রা কিছু ক্লাস নেব। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলছি জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই। তাহলে এই যে ভোল্টেজটা, এইটাকে আমরা কি বলবো স্যার? ভিপি। লোডের অ্যাক্রসে ভোল্টেজকেই ভিপি বলে। বাকি সব লোড সমান, হ্যাঁ, আমি ওই জন্য আর লিখছি না, আমরা ব্যালেন্স লোড নিয়েই কাজ করছি এখন। ঠিক আছে, এটা আইএল। ভালো করে দেখো এই সার্কিটটার জন্য এই যে দুটো আর ওয়াই বি, দুটো ফেজের মাঝখানের ভোল্টেজ আর এইখানকার ভোল্টেজ সেম আসছে, মানে আমরা কি এইখানে বলতে পারি ভিএল ইকুয়ালস টু ভিপি? বলো, এটা কি পসিবল বলা এখান থেকে? টেল মি ফর ডেল্টা কানেকশন। হ্যাঁ, তার কারণ এখানে কোনো নিউট্রাল নেই, তাহলে এইখানকার যা ভোল্টেজ হবে আর এইখানকার ভোল্টেজ সেমই তো হচ্ছে, তার জন্য আমরা বলতে পারি যে ফর ডেল্টা কানেকশন ভিএল ইকুয়ালস টু ভিপি। কিন্তু লাইন কারেন্ট এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, এটা ফেজ কারেন্ট, এটা ফেজ কারেন্ট, এটা দুভাগে ভাগ হচ্ছে, তার জন্য এখানে লাইন কারেন্ট কি হয়, √3 টাইমস অফ আইপি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইখানে এবার তোমাদের এখান থেকে থ্রি ফেজ পাওয়ার, তোমরা কিন্তু আর ছোট নেই, তোমাদেরকে কেউ বলবে না বিটেক 5th সেমিস্টারে যে বের করো লাইন কারেন্ট, বের করো ফেজ ভোল্টেজ, না, তোমাকে থ্রি ফেজ পাওয়ার বের করতে বলবে। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল। √3 VLIL cos phi। তাহলে ফর ডেল্টা কানেকশন এটা নর্মাল ফর্মুলা। এবার এখান থেকে আমরা যখন করব, যদি ভিএলটাকে আমরা জানি ভিএল ইকুয়ালস টু ভিপি লিখে নিলাম, আইএলটাকে আমরা লিখতে পারি আইপি কস ফাই।
তাহলে 3 ভিপি আইপি cos phi, ঠিক আছে। দেন হচ্ছে এইখানে ফেজ কারেন্ট, ভালো করে দেখো, এখানকার ফেজ কারেন্ট ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ বাই জেড, ভোল্টেজ বাই ওহমিক কোয়ান্টিটি ইজ কল্ড কারেন্ট। তাহলে আবার এটাকে ভিপিটাকে আমরা ভিএল বাই জেডও লিখতে পারি। কেন স্যার? কারণ ডেল্টা কানেকশনে ভিএল আর ভিপি সমান হয়। তাহলে যদি এটা লেখা যায়, তাহলে এইখান থেকে আমরা থ্রি ফেজ পাওয়ার ইকুয়ালস টু 3, এইখানে √3, এটা ভিপি আছে আর আইপি আছে, তো এখানে আমি ভিপি আর ভিএল তো সমান, ভিপি ভিএল সমান, তাহলে ভিপি করলাম ইনটু আইপির জায়গায় আমি লিখছি ভিএল বাই জেড ইন্টু কস ফাই, তাহলে 3 ইন্টু ভিএল স্কোয়ার বাই জেড কস ফাই। তাহলে ভালো করে মন দিয়ে দেখো, যদি স্টার কানেকশন হয় এবং তোমাকে লাইন ভোল্টেজ দেয়া থাকে আর জেড দেয়া থাকে, তাহলে ফর্মুলা এটা আসছে। যদি মানে ডেল্টা কানেকশন হয়, আর যদি স্টার কানেকশন হয় তখন ফর্মুলা এটা। তো আলটিমেট ফর্মুলা কেউ মনে রাখবে না, কানেকশন মনে রাখবে, আর এইটা শুধু মনে রাখবে, ফর্মুলা ডিরাইভ করে নেবে, যাই দেখ আমরা আরামসে পারবো। তা নাই তো, কিছু কিছু কমপ্লিকেটেড কিছু নেই কিন্তু এখানে। আমরা শুধু এইটা মনে রাখবো যে থ্রি ফেজ পাওয়ার ইকুয়ালস টু, বা এইটা মনে রাখবো √3 VLIL cos phi। এইটা যদি মনে রাখি, যাই দেখ না কেন আমি সেটাকে ডিরাইভ করে নিতে পারবো। ডেল্টা হলে দুটো রিলেশন, ভিএল আর ভিপি সমান, আইএল ইকুয়ালস টু √3 টাইমস অফ আইপি। আর যদি স্টার হয় তাহলে কারেন্ট সমান ভোল্টেজটা আলাদা, ব্যাস ভ্যালু বসিয়ে নাও, আনসার। ক্লিয়ার অর নট, টেল মি। বলো গো, ঘুম পেলে হবে না কিন্তু। হ্যাঁ, এবার লাস্ট টপিক আজকে ট্রান্সমিশন লাইন প্যারামিটার, পুরো বেসিক্স। নেক্সট দিন আমরা মেনলি পাওয়ার সিস্টেমে ঢুকবো। আমি তোমাদের পুরো বেসিক্সটাই পড়ালাম আজকে, পুরোটা হয়নি তাও আরো অনেক বেসিক্স আছে। একটা কথা স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি সাবস্টেশনে যে স্যার যে পাওয়ার ট্রান্সফর্মার গুলো ইউজ হয়, ওগুলো কি ডেল্টা ডেল্টা থাকে নাকি? না না, ওরকম কোনো ব্যাপার নেই তো। মানে সাবস্টেশনে বেশিরভাগ ডেল্টা টু ওর- স্টার থাকে, ডেল্টা টু স্টার। কারণ কি, আমরা যখন ট্রান্সমিশন লাইনে পাওয়ার ডেলিভার করি, সেটাকে ডেল্টাতে ট্রান্সমিট করি পাওয়ারটাকে। কেন ডেল্টাতে ট্রান্সমিট করলে একটা তার কম লাগে, নিউট্রাল থাকে না, লসেস কম হয়, বেশি করে পাওয়ার ফ্লো করানো যায়, লসেস কম হবে, তোমার লাভও বেশি। তিনটে তারেই চলে যাচ্ছে, তাই না? কি বলো, ডেল্টা কানেকশনে তিনটে তারে হয়ে যাচ্ছে। এইবার এইখানে যখন স্টেপ ডাউন ট্রান্সফর্মার লাগাবে, এখানে তো আসছে ডেল্টা, তাহলে এইখানে যে তুমি ট্রান্সফর্মারটা লাগাবে, ওর এখানে ডেল্টা আর এখানে স্টার থাকে, বুঝতে পারলে? ডিস্ট্রিবিউশনে তো স্যার ডেল্টা স্টার, আমি বলছি স্যার ট্রান্সমিশনের ক্ষেত্রে বলছি, এখানে কি ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখো, ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টার ডেল্টা থাকবে। পাওয়ার যেটা জেনারেশন হয়, যে পাওয়ারটা জেনারেশন হয় ওখানে তো নিউট্রাল থাকবেই, তাহলে ডেল্টা, আর এটা তোমার স্টার টু ডেল্টা হবে। ওকে, স্টেপ আপ ট্রান্সফরমারটা এরকম কোনো ব্যাপার নেই, সব জায়গায় সব রকম ইউজ করা হয়, এগুলো প্রবাবিলিটি বেশি। স্টেপ আপে স্টার ডেল্টা, স্টেপ ডাউনে ডেল্টা স্টার, ঠিক আছে, এটা প্রবাবিলিটি বেশি। এরকম কোনো ব্যাপার নেই যে এটাই হতে হবে, ঠিক আছে, কি সব ট্রান্সমিশন ধরুন 33/11 kV সাবস্টেশনে আমি ডেল্টা স্টার ট্রান্সফর্মার ইউজ করলাম, তো হ্যাঁ, ট্রান্সফর্মারের যে নিউট্রালটা থাকবে, নিউট্রালটা তাহলে কি কোথায় যাচ্ছে? আরেকবার বলো, বুঝলাম না। কারণ আপনি তো বলছেন যে স্টেপ ডাউনের ক্ষেত্রে নর্মালি ডেল্টা স্টার ট্রান্সফর্মার আমরা ইউজ করি। হ্যাঁ তো ধরুন একটা 33/11 kV সাবস্টেশন আছে, ওখানে ধরুন একটা আমি ডেল্টা স্টার ট্রান্সফর্মার ইউজ করলাম, ওই হ্যাঁ, ট্রান্সফর্মারের যে নিউট্রালটা থাকবে, নিউট্রালটা আমরা কি করি তাহলে? ট্রান্সফরমারের নিউট্রাল মানে ট্রান্সফরমারের তো একটা পয়েন্ট ডেল্টার জন্য বানানো হয়েছে ইনপুটটা, আর আউটপুটটা বানানো হুম, হয়েছে স্টারের জন্য। মানে কোন নিউট্রালটা কি হবে বুঝলাম না। আমি এখানে তো বলছি স্যার, ধরুন স্যার, আমি বলছি স্যার, ধরুন 33/11 kV আমার সাবস্টেশন আছে, ঠিক আছে। হ্যাঁ এবার সাবস্টেশনে আমি একটা ট্রান্সফর্মার ইউজ করলাম, সেটা ডেল্টা
স্টারের, মানে প্রাইমারিটা আমার ডেল্টা থাকবে, সেকেন্ডারিতে স্টারে থাকবে। হ্যাঁ এবার যদি সেকেন্ডারিটা স্টারে থাকে তাহলে তো ওখান থেকে স্যার 4টে পয়েন্ট পাবো, তিনটে ফেজের পাবো, আর ট্রান্সফরমারের নিউট্রাল থাকবে, সেটা একটা পয়েন্ট পাবো নিশ্চয়ই আমরা। হ্যাঁ তো আমরা তো যে ডিস্ট্রিবিউশনে যে ডিস্ট্রিবিউট করি, ওখানে তো 3টে তার আমরা ডিস্ট্রিবিউট করি। তো ট্রান্সফরমারের নিউট্রালটা তো আমরা ডিস্ট্রিবিউট করি না, ওটা কি আমরা খালি আর্থিং করে ছেড়ে দিই নাকি? ডিস্ট্রিবিউট করো না, সবসময় ডিস্ট্রিবিউট করো না এরকম। এখন দেখো সিস্টেম উন্নত হচ্ছে, তুমি আবার ডেল্টাটাকে ডিস্ট্রিবিউশনে নিয়ে গিয়ে আবার এটাকে চেঞ্জ করলে সেটা আলাদা ব্যাপার। এইখানে নিউট্রালটা তোমার আলটিমেট নিউট্রাল তো তোমাকে যখন তুমি লোড সেন্টারে যাবে তখন তো তোমাকে দিতেই হবে। আর এই নিউট্রালটা কোথায় গেল আমি বুঝতেই পারলাম না, তোমার কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না যে এই নিউট্রালটা কোথায় গেল বলতে। তুমি বলতে চাইছো, তুমি কেন শিওর যে এইখান থেকে এইটা আমাদের এখান মানে তুমি বলতে চাইছো এখানে কি ডেল্টাতেই ট্রান্সমিট হয়, মানে ডিস্ট্রিবিউশনে কি ডেল্টাই থাকে? না, ডেল্টাতে ট্রান্সমিট ট্রান্সমিট হলে তো আমরা 3টে তার পাচ্ছি, 3টে তার ট্রান্সমিট হয়ে যাচ্ছে, মানে থ্রু পোল বা কোথায় ট্রান্সমিশন বুঝলাম না তো টাওয়ারের গো। মাধ্যমে। না না তুমি কিন্তু আমাকে যদি বলো যদি এই আমরা যদি আমরা ইয়ে ইউজ করি, ডেল্টা স্টার ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা 3টে ফেজের, মানে ট্রান্সফর্মার থেকে আমরা 4টে পয়েন্ট পাচ্ছি, হ্যাঁ 3টে ফেজের পাচ্ছি, আর একটা একটা নিউট্রালের পাচ্ছি। তো 3টে হ্যাঁ ফেজ তো আমরা ট্রান্সমিশন করে দিচ্ছি, আর নিউট্রালটাকে আমরা কি করছি তাহলে, মানে খালি গোটা তিনটে আমাদের সাবস্টেশনে এখানে তুমি আর্থিং করে ট্রান্সমিট সেটা দিচ্ছি। কোথায় করছো, এখানে পাওয়ারটা ট্রান্সমিট তো লোডে দিয়ে দিচ্ছ তুমি, এটা তো লোড সেন্টার। এখানে হুম এখান থেকে ডাইরেক্ট লোডেও তো তুমি নিউট্রাল দিচ্ছ, লোডে নিউট্রাল দিবে না? হুম হুম হ্যাঁ তাহলে বুঝলাম না আমি। এই দেখো এখানে দেখো, এইখানে তুমি লাগালে স্টার ডেল্টা, এইখান থেকে 3টে তার চলে গেল 600 কিলোমিটার, গিয়ে আবার ডেল্টা থেকে স্টার হলো, এখান থেকে 4টে তার বেরোলো। এগুলো সবাইকে দিয়ে দিলে হয়ে গেল, ঝামেলা শেষ তো আর কি। এবার বলো কোশ্চেন কি আছে। তাহলে এই জায়গাটায় আমার একটা, লাস্টে তো স্টেপ ডাউনে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটায় আমার 3টে তার কেন, কারণ এখানে লসেস কমে যাবে। 4টে তার জায়গায় হুম 3টে হুম তার নিলে কস্টিংও কমলো, লসেসও কমলো, ব্যাস। হুম এইবার এই যে তুমি যদি বলো যে স্যার এই ইন্টারনাল গুলো হয় কি করে, যে স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার, আমি তোমাদের লাস্ট সেমিস্টারে তুমি পড়েছো কিনা আমি জানি না, তোমাদের ভেক্টর ডায়াগ্রাম করিয়েছিলাম 3 ফেজের, পড়েছো? তো দেখেছো ওগুলো ভিডিও, ভেক্টর গ্রুপিং অফ ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমারের? না পড়লে তো ভাই আমার কিছু করার নেই। ওহো তোমাদের তো হ্যাঁ মেশিন তো ছিল আগের বাড়ি, তাহলে তোমরা তো পড়েছো 3 ফেজ, আমি তো পড়িয়েছি একটা ট্রান্সফরমারের ভেতরে কি করে স্টার থেকে ডেল্টা কনভার্ট হয়, ডেল্টা থেকে স্টার কনভার্ট হয় ভেক্টর গ্রুপিং বলে। ঠিক আছে, দারুণ জিনিস ওগুলো। IRR, এটা আমাদের IC, এখানকার ভোল্টেজ VC, এটা VL, আর এটা হচ্ছে VR। ওকে, তো মেনলি RLC আর জিটা কি বলতো, কন্ডাক্টেন্স। তাহলে এই 4টে প্যারামিটার আমরা মেনলি ট্রান্সমিশন লাইনে দেখতে পাবো, এই 4টে প্যারামিটার, ঠিক আছে। তাহলে রেজিস্টারের জন্য কি হয়, এই রেজিস্টারের জন্য VR আর IR সেম ফেজে থাকে, ফেজ অ্যাঙ্গেল 0 হয়, 3 ফেজ পাওয়ার যদি আমরা দেখি √3 টাইমস অফ VL IL হয়। তার কারণ cos phi 0, cos 0 ভ্যালু কত? 1। 1, তাহলে এটা হবে। আর রিয়াক্টিভ পাওয়ারের ভ্যালু, রিয়াক্টিভ পাওয়ার √3 VL IL sin phi, তাহলে সাইন 0 হলে কি হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে না? তাহলে ফর পিওরলি রেজিস্টিভ যদি হয় লোড, তাহলে কি হয়, রিয়াক্টিভ পাওয়ার 0 হয়ে যায় সিস্টেমের, ঠিক আছে। দেন ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, ফর ইন্ডাকটিভ লোড এইটা যদি VL হয় তাহলে কারেন্ট কি করে স্যার, ল্যাগ করে। পিওরলি ইন্ডাকটিভ লোড বলেছি আমি, শুধু ইন্ডাকটিভ না পিওরলি, তার মানে 90 ডিগ্রি যদি ল্যাগ করে এটা IL, তাহলে অ্যাক্টিভ পাওয়ার তখন 0 হয়ে যাবে, তার কারণ cos phi 0, cos 90 0,
রিয়াক্টিভ পাওয়ার তখন হবে √3 VLIL। এই জন্য আমরা বলি ইন্ডাকটিভ কম্পোনেন্ট কি করে, অ্যাক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার্ড করে, সরি অ্যাবজর্ব করে, আর ক্যাপাসিটিভ কম্পোনেন্ট কি করে, রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার্ড করে। তো যাই হোক, রিয়াক্টিভ পাওয়ার নিয়ে আমি নয় পরে একদিন বলবো তোমাদেরকে। আপাতত এইটুকু শুধু মনে রাখো যে ফর ইন্ডাকটিভ লোড কি করে, অ্যাক্টিভ পাওয়ার 0 থাকে আর রিয়াক্টিভ পাওয়ার এক্সিস্ট করে। সেম ভাবে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ঠিক আছে, এখানে লিখেই রাখো। সো resistive load absorb only active power and active power but reactive but not absorb reactive power। নেক্সট হচ্ছে for inductive load absorb reactive power only not active power, not active power। ক্যাপাসিটিভ লোডের জন্য কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে, দিস ইজ আ কারেন্ট, এটা হচ্ছে আইসি আর এটা ভিসি। আই থিঙ্ক, আমি আশা করব যে এই কনসেপ্টগুলো তোমাদের লিডিং ল্যাগিং এর কনসেপ্ট ক্লিয়ার আছে। তাহলে এইখান থেকে আমরা লিখব ফর ক্যাপাসিটিভ লোড লোড ডেলিভার্ড reactive power not active power। কেন স্যার? তার কারণ এইখানে আমরা P equals to 0 পাই আর এটা কি পাই, √3 VLIL sin 90 ডিগ্রি। তাহলে sin 90 1, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি পাবো, VLIL তোমার VL আর IL। ভালো করে একটা জিনিস দেখো, আমরা যখন এইখান থেকে ইন্ডাকটিভের জন্য দেখো, এইখান থেকে যখন নিচের দিকে আসছি ক্লকওয়াইজ, ঠিক আছে, তখন আমরা কি বলছি, এটা পজিটিভ 90। যখন উপরের দিকে যাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ 90 হয়। তাহলে এখানে একটা নেগেটিভ আসে, এই নেগেটিভ সাইনটার জন্য আমরা বলছি ক্যাপাসিটিভ লোড কি করে, ডেলিভার দ্য রিয়াক্টিভ পাওয়ার, আর ইন্ডাকটিভ লোড অ্যাবজর্ব দ্য রিয়াক্টিভ পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের নেগেটিভ 90, এটা পজিটিভ 90। এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট দিন আমরা দেখবো হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিট করলে কি সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট দিনের টপিক হাই ভোল্টেজ ট্রান্সমিট করলে কি সুবিধা হয়। তাহলে মোটামুটি আমি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম, বোঝা গেল ক্লাসটা? ভালো লাগলো পাওয়ার সিস্টেম ইন্ট্রোডাকশন যদিও।